কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ। ফ্ল্যাট জমি বিক্রির নামে কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার। বিহার থেকে গ্রেফতার করে আনলো বিধাননগর থানার পুলিশ। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কোটি টাকার প্রতারণার শিকার। গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রমোটার রাজীব রঞ্জন কুমার। মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার অভিযোগ, রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন, ব্যবসা করতেও টাকা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ, এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব। বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন, ব্যবসার টাকাও ফেরত দেননি। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না। সল্টলেকের প্রমোটার, যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা। বিহার থেকে গ্রেপ্তার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে। যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির, শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ 18 বাংলা। এপি ব্লকের এপি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা, আজ হয় কাল হয়, এখনো অবধি ঢালাইটা হয়নি। উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে, অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন। এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন। কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রমোটার। এই প্রমোটারই নাকি নাম ছিলেন বিহারের ভোটে। এনডিএর সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে তাঁর নাম। বিহারে প্রার্থী তালিকা প্রকাশের আগেই জেলে রাজীব রঞ্জন কুমার। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। और इसी बीच में जब हम लोग चुनाव के मैदान में होंगे तो छठी मैया का भी आशीर्वाद रहेगा। রাজীব রঞ্জন কুমার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ধৃত প্রমোটার। বিহারের বাসিন্দা প্রভাবশালী এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল রাজীব রঞ্জনের। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই প্রতারণার মামলায় পুলিশের জালে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার তার প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। ব্যবসা থেকে টাকা আর রাজনীতি থেকে ক্ষমতা, সেই ক্ষমতার নাগাল পাওয়ার টানেই ভোট ময়দানে নামার ঝোঁক রাজীব রঞ্জনের। 2020-তে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। কিন্তু তাতে থেমে থাকেননি, নেতা হতে তিনি মরিয়া। তাই ভোট এলেই সক্রিয় হয়ে ওঠেন। এবার এনডিএর প্রার্থী হওয়া নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল।
বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়ে ভোটের ময়দানে নামবেন। তার আগেই প্রতারণার অভিযোগে জেলে। বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। চিৎকার করছেন তাদের প্রশ্ন করুন যে এর আগে যদি সিবিআই না তদন্ত করতে, যদি হাইকোর্ট না অর্ডার দিত, তাহলে এই ধরনের প্রতারণা যারা করেছে এই পার্থবাবু কি ধরা করতেন? নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে সরকারি ওয়েবসাইট হ্যাক আর সরকারি ওয়েবসাইটে পাকিস্তানের পতাকা। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক, কিন্তু এই ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? আলিপুরদুয়ারের সরকারি ওয়েবসাইটে হ্যাক। আরও একবার আপনাদের জানাই, সরকারি ওয়েবসাইটে পাকিস্তানের পতাকা। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক। সরকারি ওয়েবসাইট হ্যাক আলিপুরদুয়ারে। সরকারি ওয়েবসাইটে পাকিস্তানের পতাকা। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক। আর ওয়েবসাইটে টেন্ডার বিভাগ খুললেই পাক পতাকা। পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে বলেই দাবি। আলিপুরদুয়ারে সরকারি ওয়েবসাইট হ্যাক। সরকারি ওয়েবসাইটে পাকিস্তানের পতাকা। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট হ্যাক। ওয়েবসাইটে টেন্ডার বিভাগ খুললেই পাক পতাকা। আর পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে বলেই দাবি। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইটে টেন্ডার বিভাগ খুললেই ভেসে উঠছে পাকিস্তানের পতাকা। আলিপুরদুয়ারের সরকারি ওয়েবসাইট হ্যাক। ঘন্টাখানেকের একটু বেশি হয়েছে মনে হয়, আমাদের কাছে খবর এলো যখন যে ওয়েবসাইটটা হ্যাক হয়েছে বলে। আমরা চেক করলাম যে হ্যাঁ হ্যাক হয়েছে, মতলব ওখানে দেখা যাচ্ছে ওয়েবসাইটটা খোলার পরে একটা পাকিস্তানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, কিছু লেখাও রয়েছে। তো আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়ে দিয়েছি, অথরিটি আছে, ওনারা দেখছেন ব্যাপারটা কি করা যায়। এমনি আপাতত সেরকম কোনো ক্রিমিনাল অফেন্সের কোনো কিছু নজরে আসেনি। পরপর 2 তৃণমূল নেতার বাড়িতে আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে খাক 2টি বাড়ি। পশ্চিম মেদিনীপুরে দাঁতনের ঘটনা। আরো একবার আপনাদের জানাই, পরপর 2 তৃণমূল নেতার বাড়িতে আগুন। কিন্তু এই আগুন কিভাবে লাগলো, কখন লাগলো, কি পরিস্থিতি, আপডেট নেব। শঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। শঙ্কর, কিভাবে আগুন লাগলো, কখন আগুন লাগলো? দেখো, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ছাবড়া এলাকাতে শুক্রবার রাত্রে পাশাপাশি থাকা 2 তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিধ্বংসী আগুন লাগে। আর এই আগুনের জেরে 2টি বাড়ি প্রায় পুড়ে যায় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত্রি 10টা নাগাদ খৈরুল্লাহ খান ওরফে বাবুল খান নামে তৃণমূলের জেলা পরিষদের সদস্যের বাড়ি প্রথমে আগুন লাগে। নিমিষে সেই আগুন ছড়িয়ে পড়ে এর পাশেই থাকা দাঁতন 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য ভূমি কর্মাধ্যক্ষ ইফতিয়ার আলীর বাড়িতে। শর্ট সার্কিট থেকে তাহলে আগুন লেগেছে, এমনটাই অনুমান। বেশ, ধন্যবাদ শঙ্কর। আমি শুনতে পেলাম, বাজারে ছিলাম, বাড়িতে আগুন এসে দেখি বাড়ি আগুন লেগে চুরমার হয়ে গেছে। কি কারণ লেগেছে কিছু জানা গেছে? কি কারণে কি সেটা তো আমি বলতে চাই, মোস্ট প্রবলি আমার মনে যেটা বলছি শর্ট সার্কিটই হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে? ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে, ক্ষয়ক্ষতি আর বলা কি, যাই হোক মানুষের যে কিছু হয়নি। কোথাও নদী পারে ভাঙনের ভয়, কোথাও খাঁ খাঁ করছে পর্যটন কেন্দ্র, কোথাও আবার উধাও হয়ে গিয়েছে পিকনিক স্পট। আলিপুরদুয়ারের হলং, শিলিগুড়ির মাটিগাড়া, বাগডোগরার বুকে বিপর্যয়ের দগদগে ক্ষত। আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং পর্যটকদের কাছে পছন্দের ডেস্টিনেশন। এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার নেই মানা। সেই হলংই এখন শুনশান। শনিবার নাগাড়ে বৃষ্টি, আলিপুরদুয়ারে ফুঁসে ওঠে হলং নদী, ভেঙে যায় কাঠের সেতু। আটকে পড়েন অনেক পর্যটক, তাদের উদ্ধার করে প্রশাসন। মাটিগাড়া থেকে কাঠের সেতু পেরিয়ে হলং, সেই কাঠের সেতু এখন ভাঙা, ফলে হোটেল বুকিং বন্ধ, খাঁ খাঁ করছে সরকারি ট্যুরিস্ট লজ। জঙ্গল সাফারির টিকিট কাউন্টারও বন্ধ। যেন এটা পরবর্তী সময়ে একটা স্থায়ী সেতু রূপে আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে দেখতে পারি, এটাই গভর্নমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন।
এবারে গিয়ে আমি অবশ্যই কথা বলবো যাতে দুটো দপ্তরের টানাপোড়েন না থাকে, সেই দিকটা আমি ভাবনা চিন্তা। অবশ্যই আমরা চাইছি আবার পুরনো জায়গায় মানুষজন ফিরে যাক, পর্যটন ঠিকঠাক জায়গায় ফিরে যাক, মানুষজন যাতে ঘুরতে আসে। ডিপার্টমেন্ট আমরা বসতে হবে, আমাদেরকে বসে আমরা আলোচনা করে হলং বাংলা আপনারা যদি চান আগামী দিন অবশ্যই হবে, তো মন থেকে চাইতে হবে আপনাদেরকে। মাদারিহাট আপনার গেট থেকে এবং হলং গেট অফ দি যে সেকেন্ড ব্রিজ যায়, ওটা 25 মিটার স্প্যানের ব্রিজ। দের ইজ আ সিভিয়ার ড্যামেজ টু দ্যাট ব্রিজ। নিচের পোল চলে গেল, সব লেবার লাগিয়ে এবং যা মিস্ত্রি লাগিয়ে আমরা ওদেরকে একটু তুলে তারপরে অ্যাগেন ফিটিং করতে হবে, বিকজ অফ সেফটি অফ টুরিস্ট। বিকজ কেন কি প্রচুর গাড়ি যাবে ওখান থেকে। দার্জিলিং জেলার শিলিগুড়িতে মাটি গাড়া, এখানকার চৈতন্যপুরের গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন। নাগাড়ে বৃষ্টিতে এই নদী ভয়ঙ্কর হয়ে ওঠে, তলিয়ে যায় দুটি বাড়ি। প্রতিদিন একটু একটু করে ভাঙছে পাড়, ভাঙনের মুখে আরো বেশ কয়েকটি বাড়ি। কয়েকটি বাড়িতে ধরেছে ফাটল, ভাঙনের ভয়ে নদী পাড়ের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে। এটা তো পুরা ভয়ানক অবস্থা, রাত্রে ঘুম হচ্ছে না, এগুলো চিন্তার জন্য। আর সেই দিন যেভাবে নদীটা বেড়ে গেছে একেবারে পুরো আতঙ্কের বিষয়। শিলিগুড়ির বাগডোগরায় MM তরায় পিকনিক স্পট। প্রতি বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একেবারে জমজমাট। বালাসনের স্রোতে এই পিকনিক স্পট উধাও, ভেঙে গিয়েছে সাঁকো। পিকনিক স্পটের নানা সরঞ্জাম, ভাঙছে পাড়, বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির। यहाँ बहुत कुछ था, जो बाहर से टूरिस्ट लोग आता था तो यहाँ सब मनोरंजन करके निकल जाता था। तो अभी वो जगह है ही नहीं। ये कुछ दिन पहले पूरा बाढ़ी आ गया, सब उठा के ले गया। अब इसके लिए तो अब प्रशासन जो हमारा सरकार है इसमें देखना चाहिए। শনিবার রাতের নাগাড়ে বৃষ্টি, ভুটান থেকে নদীপথ ধরে ভেসে আসে ডলোমাইট। এতেই আলিপুরদুয়ারের নানা জায়গায় বিপদ, কারণ ডলোমাইট থেকে সিমেন্ট তৈরি হয়। এই ডলোমাইটে ক্ষার থাকে, এর জেরে কোনো দূষণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। রোদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে, আর সেখানে যে আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট করবো ঠিকমতো করতে পারতেছি না, কেননা ক্ষেতটা এখনো আমাদের মানে ভেজা ভেজা ভাব ড্যাম আছে আর কি। সে পুলিটা কি আদৌ ঠিকঠাক আছে কিনা আমরা তো জানতে পারতেছি না। ডলোমাইট দিলে সেই অম্লতাটা কমে যাবে, তাহলে কোনো ফসলের পক্ষে উৎপাদনশীলতা কমে যেতে পারে। যারা এই ব্যাপারে অত্যন্ত পারদর্শী, ঠিক এই নিয়ে কাজ করছেন, সেরকম দুজন শিগগিরই আসবেন। যেসব জায়গায় এগুলো আছে তারা নিজেরা পর্যবেক্ষণ করবেন। এদিকে দুর্যোগের পর থেকে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়। নিউজ 18 বাংলা।